সেই আসরে শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি। আমরা গত 18 মাস অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখেছি কিভাবে একটার পর একটা মাজার ভাঙা হয়েছে, বাউল গানের আসরে বাধা দেয়া হয়েছে, বাউল গান যারা করে তাদেরকে ধরে নিয়ে হেনস্থা করা হয়েছে, জেলে দেয়া হয়েছে। আমরা এগুলো দেখেছি। আমি জানি না আর কোনো রাজনীতিবিদ প্রতিবাদ করেছে কিনা, কিন্তু আমি বলতে পারি সংখ্যা ধরে ধরে আমি প্রতিটা মাজার ভাঙার প্রতিবাদ করেছি। গত 2 দিন আগে, ঈদের একদিন পরে সিলেটে এইরকম বাউল গানের আসর ভাঙচুর করা হয়েছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমি যতদিন সরাইল, আশুগঞ্জ এবং বিজয়নগরের এক অংশের দায়িত্বে থাকব, আমার এলাকায় ওয়াজ যেমন হবে, কীর্তন যেমন হবে, বাউল গানের আসরও হবে। এবং সেই আসরে আমি কতটুকু উপস্থিত থাকতে পারবো কি পারবো না জানি না, তবে আমার সমর্থন, আমার সহযোগিতা সব সময় থাকবে। বাংলাদেশের কৃষ্টি, কালচার, সংস্কৃতি একে লালন পালন, ধারণ করা এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। আমাদের কৃষ্টি সংস্কৃতি নতুন প্রজন্মকে জানানোর দায়িত্ব আমাদের। যারা বাউল গানের সঙ্গে যুক্ত, যারা মাজারের সঙ্গে যুক্ত, তারা কিন্তু আমাদের সংস্কৃতির একটা অংশ। সুতরাং যার যার মত, তার তার পথ। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। আমরা কেউ কারো মতের উপরে হস্তক্ষেপ করব না, করি না। আমি আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করছি এবং আমি নিজেও আপনাদের সঙ্গে উপস্থিত হয়ে গানের আসরে অংশ নিচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। ইরানের সর্বোচ্চ নেতা আর খুঁজে পায় না, ট্রাম্পকে বানাতে চায়। আর ট্রাম্প একদিন যুদ্ধবিরতি, একদিন আর সৌদি আরব তো লেগেই আছে, মুসলিম বিশ্ব হয়ে ইরানের পেছনে লেগে আছে। আবার মাঝে শুনছে যে মধ্যস্থতা করতেছে, পাকিস্তানও নাকি মধ্যস্থতা করতেছে। পাকিস্তান থেকে প্রস্তাব পাঠানো হয়েছে, 2 দেশের মধ্যে মধ্যস্থতা করতেছে। এই যুদ্ধ যে কতটা ক্ষতি করতেছে আপনার আমার সবার উপরে প্রভাব আসবে। আমরা যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে থাকি তাদের যেরকম প্রভাব আসবে, তেমনি বাংলাদেশে যারা থাকে তাদেরও প্রভাব, মানে পুরো বিশ্বের প্রভাব এর উপর পড়বে। কিন্তু একমাত্র ট্রাম্পের পাগলামির জন্য সে ভেবেছে যে মানে অন্যান্য দেশে যেরকম আক্রমণ চালাইছে সেরকম ইরানেও আক্রমণ চালা মুহূর্তের মধ্যে সে দমায় ফেলতে পারবে তাদেরকে। কিন্তু আজকে নিশ্চয়ই খবরে দেখেছেন যে ইরানের বাচ্চারাও, আমরা আগে জানতাম যে ইরানের বাচ্চাদের প্রতিটা ঘরে ঘরেই তৈরি করা আছে, মানে যুদ্ধের জন্য, এই এরকম একটা যুদ্ধের জন্য ওরা প্রস্তুতি ছিল। তো তাদের যেরকম অস্ত্র শস্ত্র আছে তেমনি তারা সবাইকে প্রস্তুত রেখেছে। জিআরসি তো কঠিনভাবে লেগেছে এবং জিআরসি ঠিক থাকলে এই যুদ্ধে কোনোভাবেই ট্রাম্প জেতার কোনো সম্ভাবনা নাই। এবং ওদের কাছে যে পরিমাণ অস্ত্রশস্ত্র আছে এবং মানুষের যে পরিমাণ লোকবল আছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে শিশু, মহিলা থেকে শুরু করে সবাই কিন্তু রাস্তায় নেমে যাচ্ছে। তারা আপনার বোমার মাঝখানেও দাঁড়ায় থেকে তারা কথা বলছে, তারা স্লোগান দিচ্ছে, তার কোনো কিছুতেই ভয় পায় না। কারণ ইরানিরা আসলে জন্মের পর থেকেই এটার জন্য প্রস্তুত এবং তাদেরকে এভাবে প্রস্তুত করা হয়েছে। তাদেরকে এরকম দক্ষভাবে তৈরি করা হয়েছে। এই ব্যাপারে গাড়িটা আমি একদম সূর্যের আলোর নিচে বসছে। হ্যাঁ, আপনাদের মতামত কি, যে এই যুদ্ধ আসলে সহজে থামবে না? যদিও নেগোসিয়েশনের চেষ্টা করা হচ্ছে, কিন্তু নেগোসিয়েশনে ইরানের যে প্রস্তাব, সেই প্রস্তাব যেমন যুক্তরাষ্ট্রের পক্ষে মানা সম্ভব না, তেমনি যুক্তরাষ্ট্রের যে প্রস্তাব, সেই প্রস্তাবও ইরানের পক্ষে মানা সম্ভব না। আমরা ইতিমধ্যে প্রস্তাবগুলো দেখেছি।
মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রস্তাব, এই প্রস্তাব যদি মেনে নিত তাহলে ইরান তো এতদিন পর্যন্ত যুদ্ধ চালাতো না, শুরু থেকেই তারা দমে যেত। এরকম অস্বাভাবিক মানে কথা, এরকম অস্বাভাবিক শর্ত ট্রাম্পের পক্ষেই দেওয়া সম্ভব, কারণ সে তো আসলে একটা পাগল এবং একটা মিথ্যুক। মুহূর্তে মুহূর্তে সে মিথ্যা কথা বলে। একদিনে উঠে আমরা মানে ওর জন্য তো আমরা নিজেরাও পাগল হয়ে যাচ্ছি ওর সাথে দৌড়াতে দৌড়াতে। এই 1 মাস ধরে যুদ্ধের নিউজ করে করে মানে রাতে ঘুমাতে যাই একরকম, সকালে উঠে দেখি যে আরেক রকম। এই পরিস্থিতি মানে সে পুরো বিশ্বকে পাগল বানায় ফেলছে। তার পাগলামির জন্য সবাই এখন পাগল। আমরা দেখেন বাংলাদেশের নিউজ এখন খুবই কম দেই, মানে ইরান যুক্তরাষ্ট্রের নিউজগুলাই বেশি দেওয়া হয়। কিন্তু দিতে দিতে আমি দেখা যায় যে আমি নিজেই পাগল হয়ে যাচ্ছি যে এ কি বলে, একবার এক এক কথা বলতেছে। তার মানে কোনো কথার সাথে আগের দিনের কথার সাথে তার পরের দিনের কথার কোনো মিল নাই। আর সে বুঝতেছে যে সে হেরে গেছে, অলরেডি হেরে গেছে। মানে ইরানের কৌশলের কাছে ইরানকে যতই দমিয়ে রাখার চেষ্টা করো, সে কোনোভাবেই পারতেছে না, সে অলরেডি হেরে গেছে। কিন্তু এটাকেও সে মানতে রাজি না। এখন সে বলছে যে ইরান নাকি তার সাথে আলোচনা করছে, গোপনে আলোচনা করছে। সো এই গোপন আলোচনায় তারা প্রকাশ করতে দিচ্ছে না বা প্রকাশ করছে না, কারণ করলে তাদেরকে মেরে ফেলবে বা তাদের উপর ইরানের লোকজন ক্ষিপ্ত হবে, এরকমটা সে বলছে। আর হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ সে কেন, মানে ইরানের জিনিস সে কেন, ধরেন আমার জিনিস আপনি কিভাবে অধিকার নিয়ে রাখবেন? সেই অধিকার যদি আপনি চান তাহলে কি আমি আপনাকে দিব না। মিনা মনির ইসলাম আচ্ছা না, থ্যাংক ইউ। তো এই যুদ্ধ আসলে কবে থামবে আমাদের মানে কোনো নির্দিষ্ট কোনো টাইম টেবিল আসলে আমরা কেউই বলতে পারতেছি না। ট্রাম্প ম্যাড, হ্যাঁ ভাইয়া ট্রাম্প ম্যাড দেখে এখন আমরাও ম্যাড হয়ে যাচ্ছি, তার সাথে সাথে দৌড়াতে দৌড়াতে আমরাও ম্যাড হয়ে যাচ্ছি। কারণ আসলে আমি পুরা মানে এই যুদ্ধটা নিয়ে আমি পুরা সিক হয়ে গেছি। কারণ এই যে 28 তারিখ থেকে শুরু করে ট্রাম্প যে রকম করতেছে, আপনি দেখেন এক একদিন এক একটা করতেছে। একদিন সে যুদ্ধবিরতি দিচ্ছে, আবার যুদ্ধ চালিয়ে যাচ্ছে। স্থল বাহিনী পাঠাবে, সে স্থল সেনা পাঠাবে, এরকম একদিন বলতেছে, আবার থেমে যাচ্ছে। কারণ স্থল সেনা পাঠালে তার সেনারা ফেরত আসবে না, আর যতগুলো বডি ব্যাগ আসবে তার হিসাব তার যুক্তরাষ্ট্রকে দিতে হবে, তার এগুলোর বিচার হবে। আবার সামনে আছে তার নির্বাচন। সব মিলিয়ে তার আসলে মাথা নষ্ট। কারণ সে ইরানের এই অ্যাকশনটা কোনোভাবেই আশা করে নাই। সে মনে করছিল যে ইরান দমে যাবে, অন্যান্য দেশকে যেরকম দমিয়ে ফেলতে পেরেছে ইরানকেও সেভাবে দমিয়ে ফেলতে পারবে। কিন্তু এখন কিন্তু আর দমাতে পারছে না। এখন সে বুঝে গেছে হিসাব নিকাশ। এখন সে হিসাব নিকাশ বুঝে গেছে যে ইরান সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে এরকম একটা ঘটনার জন্য।